পশ্চিমবঙ্গ জুড়ে একের পর কামদুনি, হাঁসখালি সবই তো ঘটনা, এবারও ঘটনা। আমি বলছি উত্তাল হলো বাংলা, একদিন থেমে যাবে, পুজোর কাঠি পড়বে, আবার বাঙালি ভুলে যাবে। আমি বলছি যে এই একের পর এক অপরাধগুলো রাজ্য সরকার সবটা মিলিয়ে কোথায় যেন জিতে যাচ্ছে, আর হেরে যাচ্ছে সাধারণ মানুষ, হেরে যাচ্ছে সুরক্ষা, মহিলা সুরক্ষা। এভাবে বাংলা চলবে নাকি বাংলা অন্য পথ দেখাবে? দেখো, রাজ্য সরকার মঙ্গল গ্রহ থেকে আসেনি। ইংরেজিতে একটা কথা আছে, সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। সমস্যাটা কোথায় জানো তো? শাহজাহান, জাহাঙ্গীর, জেসিবি, জয়ন্ত সিং, এই যে পাড়ায় পাড়ায় এক একটা প্রোটোটাইপ তৈরি হয়েছে, একদিনে তৈরি হয়েছে। আমাদের বাঙাল ভাষায় একটা কথা আছে, কচু গাছ কাটতে কাটতে একদিন ডাকাত হয়। যেদিন প্রথম কচু গাছ কাটা হয়েছিল, যে ছেলেটা কাটছিল বা যে গোষ্ঠীটা কাটছিল, তখন আমরা তাদেরকে প্রশ্রয় দিয়েছি। এই আমরাটা কিন্তু বহু বচনে বললাম, এই আমরাটা আমি, তুমি, সবাই। সমস্যাটা এখানে যে এমন দুর্ভাগ্যের জায়গাতে, ইভেন দেখবে ফেসবুকে একটা মিম বেরিয়েছে যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যত সংখ্যক সৎ মানুষ আছে তার 10% সমাজে থাকলে সমাজটার উন্নতি হয়ে যেত। দুর্ভাগ্যটা এই জায়গাটা, যে একটু আগে তুমি প্রশ্ন করলে না যে কোথাও না কোথাও রাজ্য সরকার জিতে যাচ্ছে, মানুষ হেরে যাচ্ছে। মানুষই তো এই রাজ্য সরকারকে এনেছে। দুর্ভাগ্যটা এইখানে। শুধু রাজ্যের কথা কেন বলছি, একটা জিনিস বুকে হাত দিয়ে আমরা স্বীকার করে নিই যে কাটোয়া থেকে কামদুনি, হাঁসখালি থেকে আরজিকর, শান্তিপুর, দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি যা যা ঘটেছে, তার পাশাপাশি এটা যদি বাংলায় ঘটে থাকে, বাইরে হাতরাস ঘটেছে, বাইরে কাঠুয়া ঘটেছে, বাইরে বদলাপুর ঘটেছে, এগুলো হচ্ছে ইমিডিয়েটলি। এছাড়া উন্নাও ঘটেছে, একাধিক ঘটেছে। সমস্যাটা কোথায় বলো তো? আমরা এই ভারতীয়রা, আমরা না মানে প্রচণ্ড ভাবের ঘরে চুরি করি। তুমি মা দুর্গার কথা বললে, এই মা দুর্গার আবাহনের সময় আমরা মাতৃজ্ঞানে পুজো করি, কিন্তু সেই মাতৃজ্ঞানে পুজো করার পর আমার বাড়িতে, আমি একটা মেয়ের বাবা, আমি সেই মানে মা বোনেদেরকে অত্যাচারটা করি। আজকে যে জন্মাষ্টমী, যে শ্রীকৃষ্ণের জন্মদিন, মহাভারতের সময়ও দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন একটা শ্রীকৃষ্ণ ছিল, এটাই পার্থক্য। যখন হয়েছিল তখনকার প্রশাসনও চোখ বন্ধ করেই ছিল। সেই প্রশাসনের নাম ধৃতরাষ্ট্র হতে পারে, সেই প্রশাসনের নাম দ্রোণ হতে পারে, সেই প্রশাসনের নাম ভীষ্ম হতে পারে বা বিদুর হতে পারে, তো তখন একটা শ্রীকৃষ্ণ ছিল। দুর্ভাগ্যবশত এগুলো তো রূপক। আমাদের সমাজে আর এখন সেই কনসাইন্সটা বেঁচে নেই। আমরা সেলফিতে, এখন এই যে রাস্তায় যে তোমরা এই আমরা যে সবাই বলছি উই ওয়ান্ট জাস্টিস, লোকে গিয়ে প্রশ্ন করো তো আপনাদের যে জাস্টিসের সংজ্ঞাটা কি? আপনারা কি হলে মনে করবেন জাস্টিস? যদি কেউ বলে যে ওই যে ছেলেটিকে ধরা হয়েছে তাকে ফাঁসি দেওয়া একটা জাস্টিস, তাহলে আমি ঘুরে দাঁড়িয়ে বলবো ফাঁসি তো ধনঞ্জয়েরও হয়েছিল। যে সেলিব্রিটিদের প্রতিবাদ যেটা শুনছিলাম, শঙ্খ এবং কেউ কেঁদে ফেলছে, রচনা ব্যানার্জির কথা বলছি, ঋতুপর্ণা সেনগুপ্তর কথা বলছি, সেটাও তো প্রতিবাদ। দেখো, তুমি অভিনেত্রীকে নেত্রী বানাবে, তারপর তারা অভিনয় করলে দোষ, এটা বললে তো হবে না বাবু। ও যখন ওনারা মানে ভোট চাইতে গেছিলেন, তখন তো ওনারা অন্য কোনো পরিচয় নিয়ে যাননি। রচনা বন্দ্যোপাধ্যায় অসম্ভব বড় অর্থনীতিবিদ বা অসম্ভব বড় প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এসছেন, যে কালকে উনি নির্বাচিত হলে হুগলির মানে একটা ভিশন 2030 করবেন, তা তো নিশ্চয়ই মানুষ এক্সপেক্ট করেনি। তো মানুষ এগুলো জানা সত্ত্বেই ওনাকে নির্বাচিত করেছিল, এবং দুর্ভাগ্যবশত ওনার বিরুদ্ধে যিনি ছিলেন লকেট চ্যাটার্জি, তারও ট্র্যাক রেকর্ডটা এটাই, যাকে কোভিডের সময় খুঁজে পাওয়া যায়নি। অতএব সত্যিটাকে সত্যিভাবে স্বীকার করে নেওয়া উচিত যে সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। এবার আমি তোমার একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে যে তুমি আমি সবাই সিনেমা দেখি। উত্তম কুমারের নায়ক দেখেছো? সত্যজিৎ রায়ের নায়কে একটা অসম্ভব সুন্দর সিন ছিল, যেখানে উত্তম কুমারের বন্ধু বলছে যে শোন, যে ট্রেড ইউনিয়নের যে প্রতিবাদ হচ্ছে, ওখানে তুই গিয়ে শুধু মুখ দেখা, তাহলে ওরা একটা মনোবল পাবে। ও কিন্তু নামতে পারেনি। যখন তৈরি হয়েছিল তখন আমি তুমি কেউ বেঁচে ছিলাম না, কিন্তু সমস্যাটা বাস্তব ছিল। এটা বুঝতে হবে যারা সেলুলয়েড, এটা বুঝতে হবে যারা সেলিব্রিটি, এটা বুঝতে হবে যে লর্ডসে জামা ঘোরানো মানেই সে তোমার স্টলওয়ার্ট হয়ে যায় না।
স্টলওয়ার্ড কে জানো তো? যে লোকটা রাস্তায় দাঁড়িয়ে আমার সেই নাম না জানা মানুষটা যে সেদিন 14ই আগস্ট কোনো রকম ভনিতা ছাড়া রাস্তায় নেমেছিল, তারা স্টলওয়ার্ড। স্টলওয়ার্ড হচ্ছে সেই ছেলেটা। আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আমার বাবা মাকে কোভিডে হারিয়েছি, তো বাবার স্মৃতি রক্ষার্থে আমি এখানে আর ওই অক্সিজেন সিলিন্ডারে যেটা ওই জিনিস স্টার্ট করেছিলাম, এবং ডেট ভলেন্টিয়ার আমাদের সঙ্গে যেহেতু জোট সঙ্গী ছিল, তো আমরা একটা স্টার্ট করেছিলাম। আমরা বাড়িতে গিয়ে সবাইকে দিয়েছিলাম। তারপর যখন আমি নির্বাচনে, এবং তখন আমি নির্বাচনে দাঁড়াবো, জিতবো, এইসব কিচ্ছু আসেনি। তো তারপর যখন ভোটে দাঁড়িয়েছি, আমাকে লোকজন, মানে যখন হচ্ছে নির্বাচন হচ্ছে, তখন আমাকে নির্বাচন হয়ে যাওয়ার পর আমাকে লোকজন বলছে, ধরো এটা এরকম বলছি, ধরো আমার বাবার বন্ধু বা আমার বন্ধুর বাবা, এরকম লোক যারা হয়তো আমাকে অন্য রকমভাবে সাহায্য করেছেন, কেউ হয়তো ফ্লেক্স বানিয়ে দিয়ে, কেউ হয়তো আর্থিক দিক থেকে, তারা বলছে যে তারা হয়তো আমাকে ভোট দিতে চায়নি কারণ আমি জিতবো না বলে। বলছে ও খুব ভালো ছিল কিন্তু হয়তো জিতবে না, ওর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা তো পোড় খাওয়া রাজনীতিবিদ, ওই কারণে। এবার তুমি নির্বাচনটাকে ওই আইপিএলের সময় যে জুয়ো চলে না, ড্রিম 11 করে দেবে, যে কে জিতবে তার জন্য তুমি টিম বানাবে, কার জেতা উচিত এটা না ভেবে, তারপর যখন সে রাস্তায় নেমে নাটক করবে তখন তুমি অভিযোগ করবে, তাহলে তো হবে না বাবু। তুমি সায়ন্তিকাকে নির্বাচিত করেছো এটা ভেবেই যে ও রাস্তায় নাটক করবে। আজকে ও যদি গিটারে বগলে নিয়ে ভুলভাল স্ট্রিং বাজায়, এখন তুমি মিম বানিয়ে তুমি তোমার মানে কি বলবো ব্যর্থতা উদযাপন করো। এখন তো মিম বানিয়ে তুমি তোমার ব্যর্থতা উদযাপন করছো, ওকে অভিযোগ করে কী লাভ? শি ওয়াজ অনেস্ট টু হারসেলফ, আপনি নিজে অনেস্ট ছিলেন না। এখন তো অন্য কথা বললে হবে না বাবু। বেশ, আমি 27 তারিখের আন্দোলনে আসবো। জোট শরিক বামপন্থীরা তারা কিন্তু পরিষ্কার জানিয়েছে 27 তারিখ আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এবং সেটা মীনাক্ষী মুখার্জি পরিষ্কার জানিয়েছে। এদিক থেকে দেখছি অধীর চৌধুরী তিনি বলে বসলেন একদম গুড সিদ্ধান্ত, একদম ভালো সিদ্ধান্ত, 27 তারিখ নিজেও যাবেন। এবার এই জায়গায় কোথায় যেন একটা দোলাচলে চলে গেল এই জোট সমঝোতাটা। প্রথম কথা, অধীর চৌধুরীর ব্যাপারে একটা ছোট্ট কারেকশন এই দিকে। অধীর চৌধুরী গতকাল একটা বিবৃতি দিয়েছেন যে যখন 27 তারিখের এই ঘোষণাটা হয়েছিল, সেই ঘোষণাটার ক্ষেত্রে কে সামনে আছে, কে নেপথ্যে আছে, আমরা কেউ কিছু জানতাম না। আমি শুধু শুনেছিলাম, আমি একদম তোমায় ভার্বাটিম বলছি, এটা গতকালই মিডিয়ায় এসছে, যে অধীরদা বলেছেন যে তখন ওরা যে ইস্যুতে রাস্তায় নেমেছে, আমি একজন নাগরিক হিসেবে, এবং ধরে নেওয়া যায় যে আমি একজন অভিভাবক হিসেবে, আমিও তো একজন মেয়ের বাবা, মানে ওনারও একজন মেয়ে আছে, মেয়ের বাবা হিসেবে আমি নিশ্চয়ই এর সঙ্গে থাকবো। কিন্তু দুর্ভাগ্যটা কী জানো তো? ওই যে বললাম উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসের সংজ্ঞাটা কি সেটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি। যে এটা যদি ধরে নাও, কথার কথা, জাস্ট একটা অ্যাজামশন, যে ধরে নাও এটা বিজেপির যদি কেমোফ্লাজ একটা প্রোগ্রাম হয়, তুমি বলো তো যারা কাঠুয়া, যারা উন্নাও, যারা এই 15 দিনের ভেতর একটা উত্তরাখণ্ড ঘটিয়েছে, এই 15 দিনের ভেতর একটা মানে উত্তরাখণ্ড একজন নার্সের সঙ্গে ঘটেছে, বা ধরো বদলাপুরে স্কুলের ভেতর নাবালকদের সঙ্গে যেটা হয়েছে, যারা বিলকিস বানোর ওই ঘটনা ঘটেছে, তাদের নৈতিক কোনো অধিকার আছে? সেকেন্ডলি, এখন আমরা এই ঘটনাটা বুঝতে পারছি যে মেয়েটি, আমার বাড়ির বোনটা যে শিকার হয়েছিল, সেটা শুধুমাত্র হয়তো যৌন লালসার থেকে হয়নি, তার পেছনে হয়তো আর্থিক দুর্নীতি ছিল। এবার তোমাকে আমি একটু ট্র্যাক রেকর্ড বলি। হাঁসখালি 2.5 বছর ধরে সিবিআই এর কাছে। কি হয়েছে আমাকে একটু বলতে পারবে? তোমরা তো সাংবাদিক। নারদা সারদা আর্থিক দুর্নীতির দিক থেকে 11 বছর ধরে, 12 বছর ধরে, যে কী হয়েছে আমায় বলতে পারবে? দেখো, তোমার একটা অ্যাপ্রেজাল হয়, তুমি আজকে সাংবাদিক থেকে এডিটার হবে কি না সেটা তোমার পারফরমেন্সের উপর নির্ভর করে। সিবিআইয়ের অ্যাপ্রেজাল তো আমি করব না, স্বরাষ্ট্রমন্ত্রককে করতে হবে। এবার সেই শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা যে পরিমাণ কথা মঞ্চ থেকে বলেন, ওনাদের সঙ্গে তো মাসে অন্তত 4 বার, এখন তো সুকান্ত মজুমদার মন্ত্রিসভার সদস্য, তা অমিত শাহর সঙ্গে নিশ্চয়ই ওনার কথাবার্তা হয়। উনি বলছেন না কেন? যে কথাগুলো মিডিয়াতে বা তোমাদেরকে বাইট দেওয়ার সময় বলছে, সেই এভিডেন্সগুলো হস্তান্তর করুন। আমরা তো বিচার চাই।
সেই বিচার দেখো তদন্ত তো তুমি আমি করতে পারবো না, উই আর নাইদার অথরাইজ নর কম্পিটেন্ট। তাহলে যারা আছে, যাদের মাইনেটা আমার তোমার ট্যাক্সের পয়সায় হচ্ছে, তারা কেন করতে পারছে না? এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, গণরোষ জনরোষ থাকবে, নিঃসন্দেহে থাকবে, এবং আমাদের উত্তরাধিকারটা হচ্ছে এমন উত্তরাধিকার যেখানে হচ্ছে মানুষ রাখি বেঁধে, শুধুমাত্র রাখি বেঁধে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আটকে দিয়েছিলাম, এটা আমাদের উত্তরাধিকার। যে 8ই আগস্ট এই মানে নারকীয় ঘটনাটা ঘটেছে, সেই 8ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, করেঙ্গিয়া মরেঙ্গে বলা হতো, এটা আমাদের উত্তরাধিকার। আমরা সেই আদর্শে বিশ্বাস করি বলেই আজকে আমাদের দেশটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার ভেতর একমাত্র দেশ যেখানে আজ অব্দি কোনোদিন সামরিক অভ্যুত্থান হয়নি। আমাদের এখানে না পাকিস্তান না বাংলাদেশের মতো হঠাৎ করে অ্যানার্কিকে আমরা প্রশ্রয় দিই না। কেন দিই না? কারণ তাতে রাজনৈতিক রুটি শেখা। একটা নির্বাচিত সরকারকে হাঁটাতে গেলে নির্বাচনের মাধ্যমেই হাঁটাতে হয়, বাকি কিছু হলে একটা বাংলাদেশ হয়ে যাবে, বাট উই কান্ট অ্যাফোর্ড। কিন্তু জোট শরিকের সঙ্গে মতানৈক্য হচ্ছে না তো, মিলছে না তো? একদম মতানৈক্য হচ্ছে না। তার কারণটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে জোটটা নির্বাচনের ব্যাপার, কিন্তু ধরে নিলাম যে আমি কংগ্রেসের পাশাপাশি আমি একজন মেয়ের বাবা, আমি চাই, আমার কাছে তাহলে সবার আগে মাথায় ক্ল্যারিটিটা প্রয়োজন যে আমি এক্স্যাক্টলি জাস্টিস বলতে কি বলছি। সেটা কি শুধুমাত্র একজনের ফাঁসি, শুধুমাত্র মানে ওই সন্দীপ ঘোষ বা যারা এখানে আছে? আমার কাছে বরঞ্চ প্রশ্নগুলো অনেক বুনিয়াদি। রাস্তায় তো অবশ্যই আমরা প্রত্যেক দিন নামছি, তোমরা নামছো, কিন্তু কী দাবি নিয়ে নামছি? সবাই নামছি বলে আমিও নামবো, এটা তো উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্যটা এটা হওয়া উচিত, আমার কিছু ডেফিনিট প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তরগুলো কম্পিটেন্ট অথরিটিকে দিতে হবে। 4 তলার ইমার্জেন্সি বা 4 তলার ওই কনভেনশন সেন্টারটা গড়ের মাঠ নয় যে যখন তখন যেখানে ঢুকতে পারে। আরজিকর ছেড়ে দাও, যে কোনো স্টেট জেনারেল হাসপাতাল বা মহকুমা হাসপাতালে তুমি ঢুকতে পারবে না। তাহলে ও ঢুকলো কেন? মানুষ এমনি এমনি ওখানে বেড়াতে যায় না, কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল? সেই উদ্দেশ্যটা কি? ও কি জানতো ওখানে গেলে ওর কোনো শিকার পাবে? মাথা গুঁজতে গেছিল, সিনেমা দেখতে গেছিল, রেস্ট নিতে গেছিল, মদ খেতে গেছিল, কি করতে গেছিল? নাকি ওকে কেউ খবর দিয়েছিল যে এখানে এসো, তোমার একটা অ্যাসাইনমেন্ট আছে? এবার এগুলো কাউকে তদন্ত করতে হবে। এবার এইখানে পুরো ঘটনাটার ভেতর রাজ্য সরকার এবং পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর যথেষ্ট রকম, মানে কি বলবো, যথেষ্ট রকম প্রশ্নের অবকাশ আছে। যেরকম ওই হিন্দি সিনেমার সস্তা থ্রিলারে দেখা যায় বা ওই ক্রাইম চ্যানেলগুলোতে দেখা যায়, হঠাৎ করে কেন তাকে পুড়িয়ে দেওয়া হলো, কেন তার বডিটা প্রিজার্ভ করা হলো না? হাতরাসের ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদরা ওখানে গিয়ে জাস্টিস দাবি করেছিল কারণ মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনার রাজ্যে কেন এটা ঘটলো তার উত্তর কে দেবে? যে আর্থিক দুর্নীতির প্রশ্ন আছে, সেই আর্থিক দুর্নীতিটা 7 দিনে হয়নি। কোভিডের সময়ে মানে ইনিশিয়াল অভিযোগ অনুযায়ী 1.5 লাখের যন্ত্র নাকি 4.5 লাখ টাকায় কিনেছিল। কোভিড হয়ে গেছে 2020-21 সালে, 2024-এ বসে আছি। তোমার অ্যাপ্রেজাল তোমার সংস্থা করে, সন্দীপ ঘোষ স্বাস্থ্য দপ্তরের কর্মী, স্বাস্থ্যমন্ত্রীর নাম আজকের দিনে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়, তার অ্যাপ্রেজালটা কে করবে? এগুলো প্রশ্ন। আমার বোনটা যে চলে গেছে সে ফেরত আসবে না, কিন্তু তার মৃত্যুটা যাতে বৃথা না যায়, নির্ভয়ার পর আমার এখানে সেফ গার্ল চাইল্ড এবং আমাদের কিছু আইন পরিবর্তন হয়েছিল। আইন মানে ধর্ষককে ফাঁসি দিয়ে জনরোষকে শান্ত করা নয়। ঠিক যেরকম বিকাশ দুবেকে এনকাউন্টার করে দেওয়া মানে বিকাশ দুবের কাছে যে খবরগুলো ছিল যে কারা তাকে বিকাশ দুবে বানিয়েছে সেটা থেমে যায়, ঠিক সেরকম এই যাকে সামনে রাখা হচ্ছে সে যেন স্কেপগোট না হয়, এটা জাস্টিস। আমি কুণাল ঘোষের প্রসঙ্গে আসবো। এই 14 তারিখের কথা উঠলো, কিন্তু 14 তারিখের যে নাটক হচ্ছে সেই নাটকও তিনি বন্ধ করতে বলেছিলেন। এখন বলছে এখন তো কেসটা সিবিআইয়ের হাতে, হয় ধরুক না হলে তদন্ত করুক। দেখো, তুমি মহাভারত পড়েছ? মহাভারতে লোকে বলে যে কুরুক্ষেত্রে আসলে পাণ্ডবরা কিন্তু কৌরবকে হারায়নি, শকুনি কৌরবকে হারিয়েছিল। কারণ শকুনির বাবাকে জেলে পচিয়ে মেরেছিল পাণ্ডব, মানে তখনকার পাণ্ডবরা, ভীষ্মসহ এটা। এবং তখন সুরথ যে মানে ওর বাবা,
তার হাড় দিয়ে ও অ্যাকচুয়ালি তৈরি করেছিল, পাশার দান, এবং ও প্রতিজ্ঞা করেছিল যে এই কৌরবদের পতন না হওয়া পর্যন্ত আমি এই এই প্রকল্পে নিয়োজিত থাকব। হঠাৎ কেন জানি না, মানে এমনি এমনি তো লোকে বলে না যে যা নেই মহাভারতে তা হয় না ভারতে, হঠাৎ কেন জানি না এখন তৃণমূলের বিভিন্ন লোকজনকে দেখে আমার মহাভারতে সেই শকুনির কথা মনে পড়ছে। এরম সেম সাইড গোল বাবার জন্মে আমি দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে আমাদের প্রতিপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বুদ্ধি 10-এ 0, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বুদ্ধি নিয়ে ওর অতি বড় সমালোচকও প্রশ্ন করে না। কিন্তু আমি জানি না ওনার এখন ব্রেন ফেড হচ্ছে কিনা, কারণ উনি যা যা জিনিস ঘটছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় লালু আলমের হাতে মার খেয়েছিলেন। সমালোচকরা বলে যে সেদিনের 21শে জুলাইয়ের ঘটনাটা যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে হ্যান্ডেল হতো, তাহলে আজকে আমার ছেলেগুলোর ওই তাজা প্রাণটা যেমন যেত না, 2 মমতা বন্দ্যোপাধ্যায় হতো না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একজন সাংসদ, তখন তাকে সিঙ্গুর এবং নন্দীগ্রামের নেত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিল বামফ্রন্টের অবিমৃষ্যকারিতা, নির্বাচনী পর্যবেক্ষকরা বলে। আমার কেন জানি না মনে হচ্ছে এই হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এবং সেখানে অনুঘটকের কাজ করছে সেই মহাভারতের শকুনিরা। বাকিটা কুণাল ঘোষ ভালো বলতে পারবেন, কারণ উনি যে কখন কি বলেন, ওনার বক্তব্যের সারবত্তা সত্যি ওনার পাশের বাড়ির লোকও বিশ্বাস করেন না। উনি শুনলাম নির্বাচনের আগে আমাদের তাপস রায় এবং সুদীপ ব্যানার্জির প্রেক্ষিতে উনি অনেক বোমা টোমা ফাটালেন, ওনাকে মুখপাত্র পদ থেকে অপসারণ করা হলো। কবে উনি রিইনস্টেটেড হলো, অপসারণটা সবাই শুনেছিলাম। ওনার রিঅ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমরা কেউ দেখেছিলে মিডিয়াতে? আমি দেখিনি। এটা তো হতে পারে না যে তোমাকে আমি টার্মিনেট করলাম, কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট না হলে তুমি এই ক্ষমতাটা পাও কী করে? এবারে ওই মানে সমস্যাটা কী বলো তো, পালং শাকের যেমন ক্যাশ মেমো হয় না, সেরকম তৃণমূলেরও কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর হয় না বলেই যে অভিষেক ব্যানার্জি বলেন ওয়ান ম্যান ওয়ান পোস্ট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যার অলরেডি বয়স 60-এর প্রায় 70-এর কাছাকাছি, যে সত্যি শারীরিক কারণেই হয়তো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বেসর্বা এতগুলো গুরুত্বপূর্ণ পোস্ট চালাতে পারছেন না। আমরা বলছি যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে ওনার অব্যাহতি চাই, উনি শুনছেন না। বেশ, আমার একেবারে শেষ প্রশ্ন, রাস্তার আন্দোলনের কথা হচ্ছিল, রাস্তাতেই থাকছে, কিন্তু কংগ্রেস কোথায়? কংগ্রেস খালি যোগ দিচ্ছে এখানে ওখানে, মেয়ের বাবা হিসাবে যেরকমটা আপনি অধীর চৌধুরীর এক্সাম্পলটা রাখলেন, এভাবে যোগ দিলে হবে? রাস্তায় সেই গণ অভ্যুত্থানের মতন করে সেই ছাত্র আন্দোলন, সেই যে কংগ্রেসের ঝাঁজ, সে কি আজকে একেবারে ফিকে? তোমার প্রশ্নের 2টো লেয়ার আছে, আমি 2টো লেয়ারকে দুভাবে উত্তর দিই। এক, কংগ্রেস কি এককভাবে আন্দোলন করছে? উত্তর হ্যাঁ, করছে। ঠিক যেরকম আমি তোমার একদম আনুপূর্বিক এটা বলে দিই, নিজাম প্যালেসে আমরা 4 দিন আগে কাঁসর ঘণ্টা নিয়ে গেছিলাম সিবিআইয়ের ঘুম ভাঙাবার জন্যে। আমরা এর মাঝে খালি গায়ে মৌলালি থেকে আমাদের যুব কংগ্রেস এবং কলকাতা কংগ্রেস প্রোটেস্ট করেছিল। তার কারণ আমরা তো কারো না কারোর মেয়ের বাবা, কারো না কারোর মায়ের ছেলে। আমার মা বোনের সঙ্গে এই ঘটনা ঘটলে আমার গায়ে জামা থাকতে পারে না। হ্যাঁ, এই প্রতিবাদগুলো হচ্ছে, এই প্রতিবাদগুলো যথেষ্ট কি, এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জেলা সদরে, প্রত্যেকটা মহকুমা শহরে, বাঁকুড়া থেকে বসিরহাট বা কাকদ্বীপ থেকে কোচবিহার এই আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনটা ফোরফ্রন্টে সবসময় আসছে কি আসছে না সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার একাধিক কারণ আছে, হয়তো অত সেলিব্রিটি মুখ নেই বলে, বা ধরো 77 বিধায়কের বিজেপি যে পরিমাণ আই ক্যাচিং ইন্ডিভিজুয়াল আছে, আমাদের তখন একটা সাংসদ, 0 বিধায়ক, তাই খুব স্বাভাবিক কারণে সেই ভিড়টা হয়তো তোমাদের পক্ষে আই ক্যাচিং হচ্ছে না, আই এগ্রি। কিন্তু তুমি যে দ্বিতীয় প্রশ্নটা করলে, গণ অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি? শুভেন্দু অধিকারী সেদিন বলেছেন যে আমরা দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়েরকে আমরা নবান্ন থেকে নামাবো।
শুভেন্দু অধিকারী বা এখন অনেক সোর্স থেকে জানা যাচ্ছে যে সেখানে নাকি খুব 27 তারিখ নাকি প্ল্যান হয়েছে যে সমস্যা তৈরি করে লাশের রাজনীতি করা হবে। তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমরা এই প্রশাসনের অপসারণ চাই, কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু সেটা কিসের বিনিময়? শেখ হাসিনাকে সরানোর জন্যে আমি তো নিশ্চয়ই খালেদা জিয়াকে আনতে পারি না, যেটা ওখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বলছে। এটা তো শুধু মুখের পরিবর্তন নয়, এটা একটা সিস্টেমের পরিবর্তন। এবং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী একটা সরকারকে অপসারণ করতে গেলে দুটো অপশান থাকে। এক, নির্বাচনের মাধ্যমে জনমত তৈরি করে ওকে হারিয়ে হাঁটাও। দুই, 355 ধারা বা 356 ধারার মাধ্যমে যেটার সুপারিশ করবে হচ্ছে রাজ্যপাল, যে রাজ্যপাল নিজে আবার কি বলবো মানে যৌন অপরাধে দুষ্ট, অপরাধটা সত্যি কি মিথ্যা আমি জানি না, সেই সুপারিশটা উনি কেন করছেন না? ওই কারণে আমি বারবার বলছি, এক হচ্ছে গড্ডালিকা প্রবাহ, যে তোমাকে সবাই করছে তোমাকেও করতে হবে। তুই হচ্ছে হোয়াট ইউ আর লুকিং ফর, তোমার চাহিদাটা কি? তার পাশাপাশি আমি একবারও অস্বীকার করছি না যে আজ থেকে 10 বছর আগে আমাদের যা সাংগঠনিক ক্ষমতা ছিল, আমার সেই সাংগঠনিক ক্ষমতা এই মুহূর্তে নেই। সেখানে আগে যদি আমার 10,000 ভিড় হতো, আমার হয়তো এখন 5,000 ভিড় হয়, এবং সেই কারণে ভিড় কম হয় বলে ইম্প্যাক্টটাও কম হয় এবং তোমাদের হয়তো সেই পরিমাণ পৌঁছয় না। তারপরেও 27 তারিখে ছাত্র আন্দোলনের পর দিন 28 তারিখ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেদিন আমরা এক ধরনের একটা প্রতিবাদ কর্মসূচি রাখছি। গত 2 দিন ধরে মহিলা কংগ্রেস অবস্থান কর্মসূচি করছে, এবং 29 তারিখ আমরা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত শুধু কংগ্রেসিরা আমরা হাঁটব। কিন্তু ওই যে বললাম, সব হবে, হাঁটা হবে, প্রতিবাদ হবে, স্মারকলিপি হবে, কিন্তু সরকারের যদি আমরা যদি একমাত্র মনে করি এটা একমাত্র এই সরকারের অপসারণটাই একমাত্র জাস্টিস, যেটা আমরা যারা বিরোধী রাজনীতি করি তারা মনে করি, তার উপায় কিন্তু নির্বাচন অথবা 355 বা 356 ধারা। নির্বাচন হতে গেলে নির্বাচন কমিশন, এবার সরকারটাকে ভাঙতে হবে, সরকার ভেঙে দিয়ে নির্বাচনে যেতে হবে। সেটার ক্ষমতা আমাদের থাকলে সেটা সরকারকে নিতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রককে নিতে হয়। এবং তুমি যদি আমাকে প্রশ্ন করো, কংগ্রেসিরা কিন্তু কখনোই এই অগণতান্ত্রিক পদ্ধতিগুলোকে সমর্থন করে না। তার কারণ এটা একটা প্যান্ডোরার বক্স খুলে দেয়। যেই মুহূর্তে তুমি এই অ্যানার্কিটাকে প্রশ্রয় দেবে, জাস্ট 1 বছর লাগবে, কত 78টা বছর লেগেছে আমার ভারতবর্ষে প্রতিষ্ঠানের ওপর ভরসাটাকে আনাতে, ভাঙতে 1 সেকেন্ড লাগে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ চাই, কিন্তু সেটা কখনো বাংলাদেশের প্রোটোটাইপে হতে পারে না, বা পাকিস্তানের প্রোটোটাইপে হতে পারে না, যেখানে সবথেকে বড় বিরোধী দলের নেতাকে জেলে পুরে নির্বাচন হয়। এটা হতে পারে না, বা শ্রীলঙ্কা হতে পারে না, যেখানে রাষ্ট্রপ্রধানদেরকে পালিয়ে যেতে হয়। আমাদের দেশে কেন এই ঘটনাগুলো ঘটেনি? কারণ আমাদের দেশে প্রতিষ্ঠানটা খুব স্ট্রং। ওই কারণে অ্যানার্কি, অপসারণ চাই, জাস্টিস চাই, এবং জাস্টিসের সংজ্ঞা হচ্ছে যে উই ওয়ান্ট নেপথ্যে থাকা মানুষগুলো সামনে আসা, তাদেরকে জেলে রাখা এবং তাদের বিচার হওয়া। এবং বিশ্বাস করো, হাঁসখালি 2.5 বছর ধরে সিবিআইতে থাকার পর যেহেতু ফলটা আসেনি, জাস্ট আরজি কর এসেছে মানে কি হাঁসখালিটা ভুল হয়ে গেল? হাতরাস উন্নাওটা ভুল হয়ে গেল? সেখানে সিবিআইয়ের ট্র্যাক রেকর্ডটা কি? তার প্রশ্নের উত্তরটা সেটা জাস্টিস নয়।